প্রথম ম্যাচেই রীতিমতো অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ম্যাচ নিয়ে খুব একটা উচ্ছ্বাস কিংবা খুব একটা আশাবাদী আমরা ছিলাম না। কিন্তু দলটা যেহেতু বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে আগে থেকে কখনোই কোনো ধরনের প্রেডিকশন করা যায় না। যে কারণে হঠাৎ করেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঠিকই জ্বলে উঠল এবং শ্রীলঙ্কার নিজেদের মাটিতে ৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ ব্যবধানে এই সিরিজে সমতা নিয়ে এলো। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক কোন কারণে হঠাৎ করেই বাংলাদেশ এমনিভাবে জ্বলে উঠল? চলুন সেই কারণ অনুসন্ধান করা যাক। প্রথমেই বলতে চাইব সঠিক দল নির্বাচন। দেখুন, আমরা যদি প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? সেই দল নিয়ে কিন্তু ভয়ঙ্কর রকম সমালোচনা ছিল। অবশেষে সেই সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে দ্বিতীয় ম্যাচে এসে বেশ ভালো একটা দল নির্বাচন করেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। যে কারণে এই ম্যাচে দলভুক্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং জাকের আলী অনিক। দেখুন, টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যত ভয়াবহ রকম দুরবস্থার মধ্যেই থাকুক না কেন, বাংলাদেশের কনটেক্সটে এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমানের কোনো বিকল্প নেই। সেই মুস্তাফিজুর রহমানকেই যখন প্রথম টি-টোয়েন্টিতে বসিয়ে রাখা হলো, সেটা কখনোই ভালো সিদ্ধান্ত ছিল না, যেটা আজকে মুস্তাফিজুর রহমান প্রত্যাবর্তনের এই ম্যাচে ঠিকই প্রমাণ করেছেন। ৩ ওভার বোলিং করেছেন, ৮টি ডট বল আদায় করেছেন এবং ১৪ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেছেন। অর্থাৎ নিজের তরফ থেকে যতটুকু ইম্প্যাক্ট রাখা যায় তার পুরোটাই রেখেছেন বাঁহাতি এই ফাস্ট বোলার। পরবর্তীতে শরীফুল ইসলামের দিকে যদি তাকান তাহলে অবশ্যই বলতে হবে শরীফুল ইসলামের অন্তর্ভুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা ক্রিকেট ম্যানেজমেন্টের বেশ সাহসী একটা সিদ্ধান্ত। কারণ মুস্তাফিজুর রহমান থাকার পরেও আর একজন অতিরিক্ত বাঁহাতি ফাস্ট বোলার খেলানোর যে সাহস তারা দেখিয়েছে, সেই সাহস বেশ ভালোভাবেই কাজে লেগেছে এবং শুরুর দিকে শরীফুল বেশ ভালো ইম্প্যাক্টফুল বোলিং করে বাংলাদেশকে আপার হ্যান্ডে নিয়ে যান। ৩ ওভার বোলিং করেছেন, ১৩টি ডট বল আদায় করেছেন এবং ১২ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। যে কারণে শরীফুলের অন্তর্ভুক্তিও বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল, কথা বলাই যায়। পরবর্তীতে আপনি যদি জাকের আলী অনিকের দিকে তাকান তাহলে তাকে খানিকটা আনলাকি বলতেই হয়, কারণ ২ বল মোকাবেলা করে ৩ রান করে তিনি রান আউট হয়ে যান। যদিও বা কথা নিঃসন্দেহে বলা যায় তার যে পারফরমেন্স সাদা বলের ক্রিকেটে, তাতে করে নাইমকে বাদ দিয়ে এই ম্যাচে তার অন্তর্ভুক্তি অবশ্যই বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে অবশ্যই উল্লেখ করতে চাইব লিটন কুমার দাসের রানে ফেরা। দেখুন, ক্রিকেট এমন একটা খেলা, অধিনায়ক যদি নিয়মিতভাবে পারফর্ম করতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে সেই দলকে নেতৃত্ব দেয়া অত সহজ কাজ নয়। যে কারণে রানে ফেরা লিটন দাসের জন্য জরুরি হয়ে পড়েছিল। সেই লিটন দাস আজকে ৫০ বল মোকাবেলা করে ৭৬ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন। যদিও বা শুরুর দিকে খানিকটা দেখে শুনে খেলেছেন, কিন্তু সময় যত গড়িয়েছে ঠিক ততই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইনিংসটাকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করেছেন। যে কারণে শুরুর দিকে খানিকটা স্লো ব্যাটিং করার পরেও শেষ দিকে তিনি সেটা পুষিয়ে দিতে পেরেছেন। শুধু তাই নয়, ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনেও কিন্তু বেশ ভালো সময় কাটিয়েছেন লিটন। উইকেটের পেছনে দাঁড়িয়ে ২টি ক্যাচ ধরেছেন এবং ২টি দুর্দান্ত স্ট্যাম্পিং করেছেন। ফলশ্রুতিতে তার এমন অলরাউন্ড নৈপুণ্যের কারণে এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন আমাদের অধিনায়ক লিটন কুমার দাস। পরবর্তীতে অবশ্যই উল্লেখ করতে চাইব শামীম হোসেনের ইম্প্যাক্টফুল ইনিংসের কথা। দেখুন, মেহেদী হাসান মিরাজ যেভাবে আউট হয়েছেন কিংবা যখন আউট হয়েছেন তখন কিন্তু বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না। বিশেষ করে লিটন কুমার দাস টাইমিং করার ক্ষেত্রে বেশ স্ট্রাগল করছিলেন। কিন্তু যখনই শামীম হোসেন পাটোয়ারি উইকেটে আসেন, শুরু থেকেই তিনি ইতিবাচক ক্রিকেট খেলতে থাকেন এবং শুরু থেকেই আক্রমণাত্মক সব শট খেলতে থাকেন। যে কারণে লিটনের জন্য ব্যাটিং করা খানিকটা সহজ হয়ে যায়। যদিও বা শেষ পর্যন্ত শামীম ২ রানের কারণে দুর্ভাগ্যজনকভাবে
50-র দেখা পাননি রান আউট হওয়ার কারণে, কিন্তু যে ইম্প্যাক্ট তিনি রেখেছেন 177 স্ট্রাইক রেটে ব্যাটিং করে, তাতে করে শামীম হোসেনের এই ইনিংসটাকে আপনার অবশ্যই স্বীকৃতি দিতে হবে। পরবর্তীতে ফিল্ডিংয়েও কিন্তু দুর্দান্ত ইম্প্যাক্ট রেখেছেন শামীম, বিশেষ করে যেভাবে তিনি ডিরেক্ট থ্রোতে শ্রীলঙ্কার সবচাইতে ভয়ঙ্কর ব্যাটার কুশল মেন্ডিসকে আউট করেছেন, তাতে করে এই আউটটাই এই ম্যাচের বড় ধরনের একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং পরবর্তীতে যেভাবে দৌড়ে আভিষ্কা ফার্নান্দোর ক্যাচটা ধরলেন, তাতে করে শামীম হোসেনের ইম্প্যাক্টকে অবশ্যই আপনার স্যালিউট দিতে হবে। পরবর্তীতে অবশ্যই উল্লেখ করতে চাইব রিশাদ হোসেনের কথা। দেখুন, টি-20 ক্রিকেটে লেগ স্পিনাররা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রিশাদ হোসেন যেদিন ভালো বোলিং করেন সেদিন কিন্তু বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই বিজয়ী হয়। আজকেও তার ব্যতিক্রম ছিল না। 3.2 ওভার বোলিং করেছেন, 9টি ডট বল আদায় করেছেন এবং 18 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন। মজার বিষয় হচ্ছে, রিশাদ যেদিন ভালো বোলিং করেন বেশিরভাগ ক্ষেত্রেই 1 ওভারেই তিনি 2 উইকেট শিকার করেন, যা আমরা দেখেছি সর্বশেষ টি-20 বিশ্বকাপে, আমরা দেখতে পেয়েছি পিএসএলে এবং দেখতে পেলাম আজকে শ্রীলঙ্কার বিপক্ষে। 11তম ওভারে তিনি 6 রানে 2 উইকেট শিকার করেন এবং পরবর্তীতে শেষ ব্যাটার হিসেবে বিনুরা ফার্নান্দোর উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন। যে কারণে উল্লেখিত কারণসমূহে বাংলাদেশ প্রথম ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হওয়ার পরেও দ্বিতীয় ম্যাচে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়ায় এবং 83 রানের একটা বড় জয় করায়ত্ত করতে সক্ষম হয়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল কি পারবে বিজয়ের এই ধারা কিংবা ভালো খেলার এই ধারা সিরিজ নির্ধারণী শেষ টি-20 ম্যাচেও অব্যাহত রাখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।